আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা প্রাণী টিস্যু পড়ব। আমরা লাস্ট ক্লাসে উদ্ভিদ টিস্যু এগুলো নিয়ে ডিটেলসে পড়ছিলাম। আমরা প্রাণী টিস্যুর মধ্যে প্রথমে আমরা যেটা জানি, টিস্যু কি? টিস্যু হচ্ছে অনেকগুলা কোষের সমষ্টি। যদি একই কাজ করে তখন তাকে টিস্যু বলে, না? শেষ। এখন এই যে দেখো, এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটি কাজে নিয়োজিত থাকলে ওই কোষগুলোকে সমষ্টিগতভাবে টিস্যু বলে। তাহলে পরীক্ষায় আসবে টিস্যু কাকে বলে। এই যে আমরা এটা থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে বেসিক, মানে এটা কতে আসবে, বুঝা গেছে? টিস্যু এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের নির্দিষ্ট স্থানে অবস্থান করবে। কোথায়? একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করবে এবং সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকবে। সবাই মিলে একই কাজ করবে। সবগুলা কোষ মিলে যদি একটি মাত্রই কাজ করতে পারে তখন তাদেরকে আমরা সমষ্টিগতভাবে টিস্যু বলবো। বুঝা গেছে? আবার কি হয়, অনেকগুলো কোষ মিলে কি গঠন করে? টিস্যু গঠন করে, না? হ্যাঁ, তারপরে অনেকগুলো টিস্যু একত্রে মিলিত হয়ে অন্ত্র গঠন করে। অন্ত্র থেকে আসবে তন্ত্র। অনেকগুলো তন্ত্র মিলে তন্ত্র গঠন করবে। বুঝা গেছে? শেষ। এই জায়গায় লিখছে বা তন্ত্র তৈরি করে। ধীরে ধীরে যাবে, অনেকগুলো মিলিত হয়ে তারপর একটার পর একটা গঠন করবে। আর আমরা তো জানি টিস্যু তত্ত্ব কি। টিস্যু তত্ত্বর ইংরেজিটা হচ্ছে হিস্টোলজি। টিস্যু তত্ত্ব ইংরেজি কি? হিস্টোলজি। যেই জায়গায় কোনো টিস্যু নিয়ে আলোচনা করা হবে তাদেরকে বলা হয় হিস্টোলজি। টিস্যু নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হিস্টোলজি। শেষ। আবার কোষ কাকে বলে? কোষ তো আমরা জানি, কোষ হচ্ছে গঠনকর্তা ও কার্যকরী একক। এখন আমাদের যেমন আছে লোহিত রক্তকণিকা, শীত রক্তকণিকা এবং অনুচক্রিকা, বিভিন্ন ধরনের রক্তকোষ। এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের রক্ত না। রক্ত কেমন হয়? রক্ত হচ্ছে তরল হয়। রক্ত কেমন? তরল। আবার যোজক টিস্যু, এটা কেন যোজক টিস্যু থাকে? যোজক টিস্যু মানে পুরা সারা দেহে থাকবে, সারা দেহে সংযোগ রক্ষা করে, সারা দেহে সংযোগ রক্ষা করে, সংযোগ রক্ষা করে, তাই একে যোজক টিস্যু বলে। বুঝা গেছে কেন একে যোজক বলছে? যোজক বলছে সারা দেহে এটি সংযোগ রক্ষা করে। এখন মানব দেহে অনেকগুলো কোষ রয়েছে, সেগুলো হচ্ছে উদ্দীপনা গ্রহণ, মস্তিষ্কে প্রেরণ করবে, মস্তিষ্কের বার্তা নির্দিষ্ট অংশে পৌঁছে দিবে। শেষ। এগুলা দরকার নাই, এগুলা একটু রিডিং করবা। এই যে দেখো, এই জায়গায় লোহিত রক্তকণিকাগুলো ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে। কি গ্রহণ করে? ফুসফুসে লোহিত রক্তকণিকাগুলো অক্সিজেন গ্রহণ করবে এবং হৃদযন্ত্রের সাহায্যে ধমনির মাধ্যমে কৈশিক নালিকা হয়ে দেহের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করবে। তাহলে কি আমাদের মেন জিনিসটা কি? লোহিত রক্তকণিকা কি সরবরাহ করে? অক্সিজেন সরবরাহ করে। লোহিত রক্তকণিকার ইংরেজি কি হবে? রেড ব্লাড সেল। এখন হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজটা আসবে আমাদের পরীক্ষা। শ্বেত রক্তকণিকা করে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ফ্যাগোসাইটোসিস মনে হয় এই জায়গায় নাই, আমরা একটু পরে পড়বো, সমস্যা নাই, লিখে ফেলি ফ্যাগোসাইটোসিস মাধ্যমে রোগ প্রতিরোধ করে। আর অনুচক্রিকাটা কি করে? অনুচক্রিকার কাজটাও ইম্পর্টেন্ট। অনুচক্রিকা হচ্ছে দেহের কেটে যাওয়া অংশ রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। আমি যেগুলো দাগাইছি সেগুলো তোমরাও দাগাবা। শরীরের ত্বকীয় কোষগুলো দেহের আবরণ দেওয়া ছাড়া শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে থাকে। মাথার ত্বকীয় কোষগুলো চুল গজিয়ে থাকে। তারপর শরীরের ত্বকের ঘাম নির্গমনকারী কোষগুলো দেহে নির্দিষ্ট স্থানে ঘাম নির্গমন করে ইত্যাদি। এখন হচ্ছে প্রাণী টিস্যুর প্রকারভেদ।
প্রাণী টিস্যু কত প্রকার? প্রাণী টিস্যু হচ্ছে তাদের সংখ্যা, বৈশিষ্ট্য ও তাদের নিঃসৃত পদার্থের উপর ভিত্তি করে প্রধানত কয় প্রকার? 4 ধরনের হয়ে থাকে। 1 নম্বর আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। 4টা টিস্যু রয়েছে। আবরণী টিস্যু কি নাম দেখে বোঝা যাইতেছে, সেটা আবরণ দিবে। যোজক টিস্যু মানে কি? যোজক টিস্যু হচ্ছে যেগুলা সংযোগ রক্ষা করবে, সবগুলা টিস্যুর সাথে সারা দেহে সংযোগ রক্ষা করবে। আর পেশি টিস্যু কি? পেশি টিস্যু হচ্ছে এমন এক ধরনের টিস্যু যেগুলা পেশি গঠনে সহায়তা করে। আর স্নায়ু টিস্যু কি? স্নায়ু টিস্যু হচ্ছে যেটা ব্রেন থেকে সকল কাজ নিয়ন্ত্রণ করবে স্নায়ুর মাধ্যমে, তাদেরকে বলা হয় স্নায়ু টিস্যু। আবরণী টিস্যুর অপর নাম কি? এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু মানে অঙ্গের লাইনিং হিসেবে কাজ করে। অঙ্গের লাইনিং হিসেবে কাজ করে। লাইনিং মানে কি? আবরণ। কিন্তু আবৃত রাখাই এদের একমাত্র কাজ নয়, এই টিস্যুর অনেকগুলো কাজ রয়েছে। 1 নম্বরে আবৃত রাখবে। এই টিস্যুর কাজগুলো কি? অঙ্গকে আবৃত রাখা, তারপরে দেহের বাইরের অঙ্গ থেকে আঘাত থেকে রক্ষা করা, প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করা। প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ শোষণ করা। প্রোটিনও আমাদের ক্ষরণ নিঃসরণ হবে এবং বিভিন্ন পদার্থ শোষণ করবে। শোষণ মানে কি? অ্যাবজর্পশন। আবরণ মানে কি? আমাদের বাইরের ত্বকটা না, এই ত্বকের মাধ্যমে বিভিন্ন জিনিস ক্ষরিত হবে। যেমন আমাদের ঘাম ক্ষরণ হয়, ঘাম তো আবরণের মাধ্যমেই ক্ষরণ হয়, যেমন ঘাম ইত্যাদি। তারপর নিঃসরণ হয়। নিঃসরণ মানে কি? সিক্রেশন বা বের হয়ে যাওয়া। আবার শোষণ, কিছু জিনিস শোষণ হয় না, এই শোষণটা বলতে বোঝাইছে যেমন পানিও তো ভিতরে যাইতে পারে, এরকম বিভিন্ন জিনিস শোষণ হবে। তারপরে কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা। কোষীয় স্তর, আমাদের যে কোষ আছে সেই স্তরটা পেরিয়ে বিভিন্ন জায়গায় পরিবহন করবে, মানে সেলুলার ট্রান্সপোর্ট করবে। বুঝা গেছে? এখন আমরা 3 ধরনের টিস্যু আছে, কাজ ভেদে 3 ধরনের পাওয়া যায় টিস্যু। 1 নম্বর স্কোমাস, কিউবয়েডাল এবং 3 নম্বরে হচ্ছে কলামনার টিস্যু। সেগুলো আমি ডিটেলসে পড়বো। এই জায়গায় কিন্তু কাজের প্রকৃতি ভেদে, এটা কি? কাজের প্রকৃতি ভেদে কী কাজ করবে সেটার উপর ভিত্তি করে। এইগুলা হচ্ছে স্কোয়ামাস। স্কোয়ামাস মানে কি? মাছের আইসের মতো। স্কোয়ামাস হচ্ছে কি? মাছের আইসের মতো। এটা আমরা দেখাবো। আইসের মতো, কার আইসের মতো? মাছের আইসের মতো। শেষ। তারপরে হচ্ছে এরা কেমন? এই যে দেখো না, এই জিনিসটা একটু চ্যাপ্টা, সেটা কেমন? মাছের আইসের মতো। এই জায়গায় হচ্ছে নিউক্লিয়াসগুলো কেমন হয়? একটু বড় আকারের নিউক্লিয়াস হয়। নিউক্লিয়াসগুলো কেমন? এই যে জায়গায় দেখতেছি না, নিউক্লিয়াসটা একটু বড় আকারের, কিন্তু এটা কিন্তু কেমন? একটা চ্যাপ্টা জিনিস, শুধুমাত্র একটা লেয়ার থাকবে। তাদেরকে বলবো স্কোয়ামাস আবরণী টিস্যু। বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে এই এক ধরনের টিস্যু পাওয়া যায়। এরা ছাঁকনির কাজ করে। এরা কেমন কাজ করে? এরা ছাঁকনির কাজ করতে পারে। হ্যাঁ, এইটা ছাঁকনির কাজ কিভাবে করে? আমরা জানি বৃক্ক কী করে? বিভিন্ন ময়লা আবর্জনা, দেহের ক্ষতিকর বজ্র পদার্থ নিঃসরণ করে। ক্ষতিকর বজ্র পদার্থ বের করে দেয়। বের করে কিভাবে? বের করে এই ছাঁকনির মাধ্যমে বের করে। তাহলে বোঝা গেছে কিভাবে এটা ছাঁকনির মতো কাজ করে। এখন হচ্ছে কিউবয়েডাল টিস্যু। কিউবয়েডাল মানে কি? এটার নাম দেখে বোঝা যাচ্ছে সেটা কেমন? কিউবের মতো। কিউব যদি হয় তাহলে এটা কেমন হবে? 4 কোণা বক্সের মতো। কেমন? 4 কোণা বক্সের মতো। তাহলে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো সমান। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকায়। কোথায়? এটা আসবে পরীক্ষায়। বৃক্কের সংগ্রাহক নালিকায়। এগুলো প্রধানত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে। আমরা প্রথমে পড়েছিলাম স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস মানে হচ্ছে পাতলা, যেটা নিউক্লিয়াসটা বড় আকারের হয়। বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে। বৃক্কের কোথায়? বোম্যান্স ক্যাপসুলে, প্রাচীরে। কিন্তু এই জায়গায় পড়ছে কিউবয়েডাল, বৃক্কের সংগ্রাহক প্রাচীর, সংগ্রাহক নালিকায়। বোঝা গেছে? এখন হচ্ছে কলামনার টিস্যু। কলামনার টিস্যুর ক্ষেত্রে দেখব কলাম মানে কি? কলাম মানে তো একটা লম্বা একটা জিনিস না? এটা তো আমরা সবাই জানি। কলাম মানে হচ্ছে একটা লম্বা জিনিস, যেমন বিল্ডিংয়ের কলাম থাকে, পিলার থাকে, সেগুলো কি? লম্বা জিনিস, মানে স্তম্ভের মতো। এগুলো কেমন? স্তম্ভের মতো লম্বা এবং সরু। প্রাণীর অন্তর্প্রাচীরের প্রধানত ক্ষরণ। এগুলো কি করবে? প্রাণীর অন্তর্প্রাচীরের প্রধানত ক্ষরণ পরিশোষণের কাজ করে থাকবে। শেষ।
এখন হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। এখন কি প্রাণীর ভিত্তিতে সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল আবরণী টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়: সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড এবং সিউডো স্ট্র্যাটিফাইড। এই 3 ভাগে ভাগ করা যায়। এই 3 ভাগে যে ভাগ করা যায়, সাধারণ আবরণী টিস্যু মানে কি? সাধারণ আবরণী টিস্যু হচ্ছে ভিত্তিপর্দার উপর কোষগুলো এক স্তরে সজ্জিত থাকবে। কেমন? একটি মাত্র স্তরে সজ্জিত থাকবে। বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা এবং অন্ত্রপ্রাচীরের দিকে। এখন সাধারণ আবরণী টিস্যুগুলো আমরা যে প্রথমে 3টা পড়ছি না, 3টা কি পড়ছিলাম? স্কোয়ামাস আবরণী, কিউবয়েডাল আবরণী এবং কলামনার আবরণী। এই 3টার সবগুলাই এই জায়গায় আছে, সাধারণ আবরণী টিস্যুর মধ্যে আছে। প্রথম 3টাই এখানে। এখন হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড মানে কি? এই জায়গায় হচ্ছে কোষগুলো একাধিক স্তরে সজ্জিত থাকবে, কিন্তু আমরা এই জায়গায় কি পড়ছিলাম? একটি মাত্র স্তরে সজ্জিত থাকবে, একটি মাত্র স্তরে সজ্জিত থাকবে। কিন্তু আমরা ওই যে পরে যেটা দেখতেছি, স্ট্র্যাটিফাইডের মধ্যে একাধিক স্তরে সজ্জিত থাকবে। বুঝা গেছে? তাহলে একাধিক স্তরে সজ্জিত থাকে, যাদের স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। কখনো কখনো দেখা যায় 3 থেকে 4টি, আবার পরক্ষণে দেখা যায় 7 থেকে 8টি স্তর। তাহলে কোথায় পাল্টায়? পরীক্ষা আসবে কাদের স্তর একাধিক। স্তর একাধিক হচ্ছে স্ট্র্যাটিফাইডের স্তর একাধিক। তারপরে এদেরকে, যেহেতু এরা পরিবর্তন হয়, তাই এদেরকে কি বলা হয়? ট্রানজিশনাল আবরণী বলে। কি বলে? ট্রানজিশনাল মানে কি? ট্রানজিশনাল মানে হচ্ছে পরিবর্তনশীল। এটা মানে কি বাংলায় যদি আমরা বলি? পরিবর্তনশীল। বুঝা গেছে? তাহলে এখন হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড মানে কি? কোষগুলো ভিত্তি পর্দার উপর এক স্তরে সজ্জিত থাকবে, কিন্তু বিভিন্ন উচ্চতার হওয়ায় এদেরকে, এই টিস্যুগুলোকে দেখতে স্তরীভূত টিস্যু মনে হয়। কি হয়? মনে হয়, কিন্তু এগুলো কিন্তু সত্যি না। সিউডো মানে কি? সিউডো মানে মিথ্যা। সিউডো মানে হচ্ছে মিথ্যা বা মেকি। মিথ্যা বা মেকি মানে ভ্রান্ত। এই জায়গায় আমরা পড়ছিলাম একাধিক স্তরে সজ্জিত থাকে, কিন্তু সিউডো স্ট্র্যাটিফাইডের মধ্যে একটি মাত্র স্তরে থাকে, যেগুলো বিভিন্ন উচ্চতার হওয়া এই টিস্যুগুলোকে স্তরীভূত মনে হয়। এগুলা উদাহরণ কি? ট্রাকেয়া। এই যে দেখো, এই জায়গায় হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড না, এই জায়গায় একটা কিন্তু এই দিক বরাবর, আরেকটা হচ্ছে বিপরীত দিক বরাবর। মনে হইতেছে একটি স্তর, মনে হইতেছে না এক স্তরে বিন্যস্ত থাকে, কিন্তু এগুলা বিভিন্ন উচ্চতায় হওয়ার কারণে একটা এই উচ্চতা, আরেকটা একটু লম্বা, একটু হচ্ছে এতটুকু, আরেকটা একটু লম্বা। তাই মনে হইতেছে এগুলো বিভিন্ন স্তরে সজ্জিত আছে বা স্তরীভূত আছে। তাই এদেরকে কি বলা হয়? সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বা ট্রাকিয়া। বুঝে গেছে? তাহলে উদাহরণগুলো কিন্তু লাগবে। উদাহরণগুলা কি কি? এই জায়গায় হচ্ছে ট্রাকিয়া। এটা কি? ট্রাকিয়া কোথায় থাকে? ট্রাকিয়া হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। আবার ট্রানজিশনাল বা স্ট্র্যাটিফাইডের মধ্যে উদাহরণ কি ছিল? মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। মেরুদণ্ডী প্রাণীদের ত্বক কেমন? এটা কেন স্ট্র্যাটিফাইড হয়? এই জায়গায় ত্বকগুলো, অনেকগুলো স্তর থাকে না ত্বকের মধ্যে? অনেকগুলো স্তর থাকে, তাই এদেরকে বলা হয় স্ট্র্যাটিফাইড আবরণী। আর সিউডো স্ট্র্যাটিফাইড কোনটা? যেটা হচ্ছে একটি মাত্র স্তরে সজ্জিত থাকবে, কিন্তু এদের মনে হবে স্তরীভূত মনে হয়, মানে মনে হয় কি অনেকগুলো স্তর থাকে, এটা মনে হয়। বোঝা গেছে? এখন হচ্ছে সিলিয়া যুক্ত আবরণী টিস্যুর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। যেমন সিলিয়া যুক্ত আবরণী টিস্যু, ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু, ক্ষণপথ যুক্ত আবরণী টিস্যু এবং জননাঙ্গের আবরণী টিস্যু। আর লাস্টে আছে গ্রন্থি আবরণী টিস্যু। গ্রন্থি মানে কি? বিভিন্ন ধরনের গ্রন্থি রিলিজ করবে না, সেটা শ্বাসনালীর প্রাচীরে। সিলিয়া কোথায় থাকে? সিলিয়া হচ্ছে যখন হচ্ছে কাশি আসে, কাশির সাথে কি বের হয়? সিলিয়া বের হয় না? কাশির সাথে এই যে যেমন কফ, এগুলো কেন হয়? এই সিলিয়ার কারণে হয়, সিলিয়া। তাহলে বোঝা গেছে শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়। এখন ফ্লাজেলা যুক্ত কোষ। ফ্লাজেলা কোথায় থাকে? ফ্লাজেলা মানে কি? এই যে এরকম সুতার মতো অনেকগুলো জিনিস, এগুলোকে বলা হয় ফ্লাজেলা। ফ্লাজেলা হাইড্রার এন্ডোডার্মে থাকে। হাইড্রা জিনিসটা হচ্ছে তোমাদের এখন নাই, তোমরা হচ্ছে যখন ইন্টারভিউ আসবা তখন তোমরা ডিটেলসে পাবা হাইড্রা। তারপরে হচ্ছে ক্ষণপথযুক্ত আবরণী কোষ। ক্ষণপথের মধ্যে হাইড্রার এন্ডোডার্ম এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে পাওয়া যায়। এটা আসবে, মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে পাওয়া যায় ক্ষণপথ। ক্ষণপথ মানে কি?
এই যে এরকম এই যে অ্যামিবার মতো চলনকে বলা হয় ক্ষণপদ চলন, অ্যামিবয়েড চলন। তাহলে ক্ষণপদ আবরণী কোষ যাদের মধ্যে এরকম ক্ষণপদ জিনিসটা থাকবে তাদের বলা হয় ক্ষণপদ আবরণী টিস্যু। এখন হচ্ছে জননাঙ্গের আবরণী টিস্যু। জননাঙ্গের আবরণী টিস্যু হচ্ছে বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু যা শুক্রাণু এবং ডিম্বাণু কোষ উৎপন্ন করে। এরা প্রজননে অংশগ্রহণ করে। বোঝা গেছে জনন মানে কি, প্রজননে অংশগ্রহণ করবে। শেষ। এখন হচ্ছে আমরা যাব গ্রন্থি আবরণী কোষ। গ্রন্থি আবরণী কোষ কি বিভিন্ন রস নিঃসরণ করে। রস নিঃসরণের ক্ষেত্রে এগুলা হচ্ছে নালীর ভিতরে বাইরের অংশ তৈরি করে থাকে। এই টিস্যুগুলো ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন সবগুলা কাজই করে থাকে। হ্যাঁ, এখন আমরা 2 নম্বরে যাব যোজক টিস্যু। আমরা পড়ছিলাম না যোজক টিস্যু মানে কি। যোজক টিস্যু হচ্ছে আমরা পড়ছিলাম কি যোজক টিস্যু। যোজক টিস্যু কি? যোজক টিস্যু মানে হচ্ছে যোজক বা কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং কোষের সংখ্যা কম। কি? কোষের সংখ্যা কম। এখন ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু, আর একটা হচ্ছে তরল যোজক টিস্যু। 3 ধরনের হয়ে থাকে না। এখন ফাইব্রাস যোজক টিস্যুটা কি? এই ধরনের যোজক টিস্যু দেহ ত্বকের নিচে পেশির মধ্যে থাকে। আমরা জানি না ফাইব্রাস মানে কি। এটা কি ফাইবার মানে কি? তন্তু না, ফাইবার মানে কি? তন্তু। তাহলে এই যোজক টিস্যুগুলো দেহ ত্বকের নিচে থাকবে। কোথায় থাকবে? দেহ ত্বকের পেশির মধ্যে থাকবে। বোঝা গেছে? এখন স্কেলিটাল মানে কি? স্কেলিটন মানে কি? কঙ্কাল। এটা কি? কঙ্কাল। এটা যেহেতু কঙ্কাল হয় তাহলে কি করবে? দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করবে। কঙ্কালই তো আমাদের দেহের পুরোপুরি অভ্যন্তরীণ কাঠামো গঠন করে না, তাকে বলা হয় স্কেলিটাল যোজক টিস্যু। বোঝা গেছে? যারা অভ্যন্তরীণ কাঠামো গঠন করবে এটা দেখাবো। আর দেহত্বকের নিচে, পেশির নিচে থাকে সেটা দেখাবো। এটা কয় প্রকার? 3 প্রকার। এখন দেহের নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা দেয়, অঙ্গ সঞ্চালনে এবং চলনে সহায়তা করে। এগুলো দরকার নাই। এখন হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কোমলাস্থি আর একটা হচ্ছে অস্থি। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কোমলাস্থি আর একটা অস্থি। কোমলাস্থি মানে কি? কার্টিলেজ। কোমলাস্থি হচ্ছে এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু, যেমন নাকের পিনা, যেমন কি নাকের ও কানের পিনা, এগুলো কি নরম না? কোমলাস্থি নরম জিনিস। আর অস্থি কি? অস্থি হচ্ছে যেগুলো একটু ধীর থাকবে, ভঙ্গুর এবং অনমনীয় স্কেলিটাল কানেকটিভ টিস্যু। এদের মাতৃকায় ক্যালসিয়াম থাকবে। আমরা জানি না অস্থি মানে কি? হাড্ডি, বা বাংলায় যদি বলি হাড্ডি, হ্যাঁ, মানে বোনস। এই জায়গায় কি ক্যালসিয়াম খেতে হয় না আমাদের, যেহেতু হচ্ছে হাড্ডি শক্ত হইতে হয়। তাহলে এগুলো কেমন পদার্থ? এগুলো হচ্ছে ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা মানে কি? শক্তিশালী করবে। শেষ। এখন আমরা যাব তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যুর মধ্যে কি কি আছে? তরল যোজক টিস্যুর ক্ষেত্রে তরল যোজক টিস্যু হচ্ছে মাতৃকা থাকবে কেমন? তরল থাকবে। বিভিন্ন পদার্থ এই জায়গায় দ্রবীভূত অবস্থায় থাকবে। এই টিস্যুর প্রধান কাজ থাকবে জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ দেহের অভ্যন্তরীণ দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা এবং রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখে। কি করে তরল যোজক টিস্যু? তরল যোজক টিস্যু দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করবে, যেমন রক্ত কি করে? বিভিন্ন দ্রব্য পরিবহন করে না, বিভিন্ন পদার্থ, যেমন রক্তের মাধ্যমে কি অক্সিজেন পরিবহন হয়, সেই জিনিস। এখন হচ্ছে জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখে। আমরা জানি না প্লাটিলেট বা অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, রক্ত হচ্ছে জমাট বাঁধতে দেয়। তাহলে এটা কি? অনুচক্রিকা। এবং তরল যোজক টিস্যু আবার কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে লসিকা রক্ত, আরেকটা কি? লসিকা রক্ত, আরেকটি হচ্ছে লসিকা। আর রক্ত কি? রক্ত হচ্ছে ক্ষারীয়। রক্ত কেমন? ক্ষারীয়। রক্তের পিএইচটা যদি আমরা জানতে চাই তখন আমরা লিখতে পারবো 7.4। রক্তের পিএইচ কত? 7.4। আমরা জানি হচ্ছে পিএইচ 7-এর বেশি থাকলে সেটা ক্ষারীয় হয়। ঈষৎ লবণাক্ত যোজক টিস্যু। ধমনী, শিরা, কৈশিক নালিকার মধ্য দিয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়।
এখন হচ্ছে রক্ত আমাদের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। রক্ত কত? আমাদের তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে। আমাদের দেহের তাপমাত্রা কত? রক্তের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। এখন রক্ত যদি বেড়ে যায়, যখন জ্বর হয় তখন আমাদের রক্তর টেম্পারেচার বেড়ে যায়, তাই আমাদের শরীর গরম হয়ে যায় না? এখন রক্তের উপাদান কয়টি? দুইটি, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকোষ। রক্তর মধ্যে রক্তের যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় রক্তরস। আবার রক্তের মধ্যে যে কোষগুলো থাকে যেমন আরবিসি, ডব্লিউবিসি এবং প্লাটিলেট, এগুলোকে বলা হয় রক্তরস। রক্তকণিকা, বুঝা গেছে? রক্তকণিকা বা রক্তকোষ। এখন এগুলোর মধ্যে পানি থাকে কত? 91 থেকে 92%। এগুলো কেমন থাকবে? তরল অংশ ঈষৎ হলুদাভ। রক্ত কেমন? একটু হলুদের মতো। হলুদের মতো বলতে পুরোপুরি তো হলুদ না, লালই বলা যায়, কিন্তু মাঝে মাঝে একটু হলুদ হয়ে যায়। যখন হচ্ছে জন্ডিস বিভিন্ন রোগ হয় তখন একটু হলুদের মতো লাগে, এই কারণে বলছে হলুদ। এখন হচ্ছে রক্তকোষ কয় প্রকার? রক্তকোষ 3 প্রকার। রোহিত রক্তকোষ বা এরিথ্রোসাইট বা আরবিসি বা রেড ব্লাড সেল। আর শ্বেত মানে কি? শ্বেত মানে হচ্ছে হোয়াইট, মানে সাদা। হোয়াইট মানে সাদা। তাহলে হচ্ছে লিউকোসাইট, হোয়াইট ব্লাড সেল। অনুচক্রিকা মানে হচ্ছে থ্রম্বোসাইট বা রেড ব্লাড প্লাটিলেট। এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, লোহিত রক্তকণিকা কোথায়? হিমোগ্লোবিন নামক লৌহজাত যৌগ থাকে। কি থাকে? হিমোগ্লোবিন নামক লৌহজাত যৌগ থাকে, যার জন্য রক্ত লাল হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। কি? অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে, যার ফলে অক্সিজেন পরিবহন করে। আর অনুচক্রিকা কী করবে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে, এটা তো আমরা আগেই জানছি। আর অক্সি হিমোগ্লোবিন হিসেবে কী কাজ করে? লোহিত রক্তকণিকা কাজ করে। এখন আমরা লসিকায় যাব। লসিকা মানে কি? দেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থান মানে ইন্টারসেলুলার স্পেসে জলীয় পদার্থ জমা থাকে, তাদেরকে লসিকা বলে। লসিকা কি? এই যে বিভিন্ন ধরনের টিস্যু না, এই যে আমরা যখন পড়ছিলাম বিভিন্ন ধরনের টিস্যু, সব জায়গায় তো রক্ত থাকবে না, রক্তের পাশে যেই জায়গায় ফাঁকা জায়গা থাকবে, ফাঁকা জায়গা, সেই জায়গায় কী থাকবে? সেই জায়গায় থাকবে এই যে জলীয় পদার্থ জমা থাকবে, রক্তের মতোই কিন্তু রক্ত না, তাদেরকে বলা হয় লসিকা। বুঝা গেছে? অনেকগুলো একত্রে মিলিত হয়ে লসিকাতন্ত্র গঠন করবে। এখন হচ্ছে পেশি টিস্যু। পেশি টিস্যুর ক্ষেত্রে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি, 3 ধরনের পেশি পাওয়া যায়। পেশি টিস্যুর ক্ষেত্রে কয় ধরনের পেশি পাওয়া যায়? 3 ধরনের পেশি পাওয়া যায়। ঐচ্ছিক পেশি কি? আমরা এই জায়গায় সবগুলো একসাথে পড়বো। ঐচ্ছিক পেশি হচ্ছে ডোরাকাটা পেশি। দেখো এগুলো কেমন? একটু লম্বা লম্বা না? লম্বা লম্বা ডোরাকাটা বাঘ দেখছো না? আমরা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর জ্যাব্রা, সেগুলো কেমন থাকে? ডোরাকাটা থাকে। এগুলো ঐচ্ছিক পেশি বা ভলান্টারি পেশি। ভলান্টারি পেশি মানে ওই সংকুচিত বা প্রসারিত হইতে পারবে, সবগুলো একসাথে সংকুচিত এবং প্রসারিত হলে তাদেরকে বলবো ঐচ্ছিক পেশি। যেমন মানুষের হাত, আমাদের মানুষের হাতগুলো কি? হাত ও পায়ের পেশি, সেগুলো তো আমরা নাড়াচাড়া করতে পারি, সবগুলা একসাথে করতে পারি। এগুলো কি পেশি? আমাদের ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির মধ্যে দেখো এই জায়গায় নিউক্লিয়াস কতগুলো? এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, অনেকগুলো নিউক্লিয়াস না? তাহলে এদের নিউক্লিয়াস কেমন থাকবে? অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। এই একাধিক নিউক্লিয়াস থাকে, ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হতে পারে। এগুলো কেমন হয়? দ্রুত সংকুচিত হয়। আমাদের হাতগুলো কেমন? হাত ও পায়ের পেশি আমরা দ্রুত সংকুচিত করতে পারি না, সংকুচিত প্রসারিত, সেটাই বলছে। এখন হচ্ছে অনৈচ্ছিক পেশি কোনটা? অনৈচ্ছিক পেশি মানে হচ্ছে মসৃণ পেশি। এই যে দেখো এইটা কেমন? এটা হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল না, শুধুমাত্র একটা আছে, তাই এটা কেমন হবে? মসৃণ হবে। কিন্তু এই জায়গায় যেহেতু অনেকগুলো ছিল, তাই এটা কি হবে? অমসৃণ হবে। এই জায়গায় আবার নিউক্লিয়াসও থাকে। শেষ। মসৃণ পেশি, এই পেশিগুলো সংকোচন ও প্রসারণ ইচ্ছাধীন নয়। এটা কেমন? ইচ্ছাধীন নয়, এটা নিজেরাই সংকোচন প্রসারণ হবে। যেমন খাদ্যের হজম প্রক্রিয়া অন্ত্রের ক্রমসংকোচন। আমরা যখন খাবার খাই তখন হচ্ছে পাকস্থলী, মেরুদণ্ডী প্রাণীদের পুষ্টিক নালী ইত্যাদি অনৈচ্ছিক পেশি থাকে, সেইগুলো কিন্তু অটোমেটিক সংকোচন প্রসারণ হয়, তাই এদেরকে বলা হয় অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি। এখন আমরা যাব কার্ডিয়াক পেশি বা হৃৎপেশির ক্ষেত্রে। কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি মানে যে শুধুমাত্র হৃৎপিণ্ডে থাকবে, হৃৎপিণ্ডের মধ্যে যে পেশি থাকে তাদেরকে বলা হয় কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। এই জায়গায় হচ্ছে আড়াআড়ি দাগ থাকবে, কিন্তু এরা কেমন? নলাকৃতি। এটা কেমন ছিল? এই যে দেখো না, এটা কেমন? নলাকৃতি বা নলের মতো না? কিন্তু এই জায়গায় খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই যে এটা কি? ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক শুধুমাত্র কার থাকে? শুধুমাত্র হৃৎপেশির থাকবে। আর নিউক্লিয়াস কয়টা থাকবে? নিউক্লিয়াস থাকবে এই জায়গায়। নিউক্লিয়াস কয়টা? এই জায়গায় নিউক্লিয়াস হচ্ছে একটা, মানে অনৈচ্ছিক পেশিতে নিউক্লিয়াস একটা। কিন্তু এই জায়গায় দেখো একটা কোষের জন্য একটা নিউক্লিয়াস, আরেকটা কোষের জন্য আরেকটা নিউক্লিয়াস। বুঝা গেছে?
এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট, ইন্টারক্যালারেটেড ডিস্ক কোথায় থাকে? ইন্টারক্যালারেটেড ডিস্ক থাকে কার্ডিয়াক পেশি বা হৃৎপেশিতে। এরা হচ্ছে ইচ্ছাধীন নয়, কারণ হচ্ছে হৃৎপিণ্ড তো আমাদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় না, এটা অটোমেটিক থাকে, তাই এদেরকে বলা হয় ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি। বোঝা গেল? তারপরে হচ্ছে কার্ডিয়াক পেশিগুলো শাখা প্রশাখার মাধ্যমে যুক্ত থাকে। এই জায়গায় দেখো এটার মাধ্যমে যে শাখাটা সৃষ্টি হয়েছে, দেখো এই জায়গায় যে একটা শাখা দেখা যেতেছে না, এটা থেকে এইটা নলাকৃতি বাট শাখা আছে কাদের? হৃৎপেশিদের শুধুমাত্র শাখা রয়েছে, কিন্তু অন্য কোথাও শাখা নাই। এখন আর কিছু লাগবে না, চলাচল নিয়ন্ত্রণ করে। হৃৎপেশি কী করবে? কার্ডিয়াক পেশি সংকুচিত প্রসারিত করে দেহের রক্ত চলাচল নিয়ন্ত্রণ করবে। রক্ত চলাচল কে নিয়ন্ত্রণ করে? হৃৎপেশি নিয়ন্ত্রণ করে। এখন আমাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুর ক্ষেত্রে এটা কি একটা নিউরনের ক্ষেত্রে নিউরন বা স্নায়ুকোষ। নিউরন কি? স্নায়ুকোষ। অনেকগুলো নিউরন একত্রে মিলিত হয়ে স্নায়ু টিস্যু গঠন করে। কি গঠন করবে? স্নায়ু টিস্যু গঠন করবে। তোমরা দশম অধ্যায়ে আরও ডিটেলসে জানতে পারবে, সমস্যা নাই। এই স্নায়ু টিস্যুগুলো কী করবে? বিভিন্ন ধরনের উদ্দীপনা যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি মস্তিষ্কে বহন করে এবং মস্তিষ্ক বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। আমরা যে মশায় কামড় দেয়, পিঁপড়া কামড় দেয়, তখন যে আমরা যে উদ্দীপনাটা নেই, উদ্দীপনাটা কীভাবে নেই? স্নায়ু টিস্যুর মাধ্যমে নেই। বুঝতে পারছি? তারপরে হচ্ছে নিউরনের চিত্রটা আমাদের আঁকা লাগবে। নিউরন কেমন? এই যে প্রথমে এই যে এইটা কি? এটা হচ্ছে এক্সন। এগুলো কি? এই যে এরকম করে দিবা, এগুলো হচ্ছে এক্সন। আবার উপরের যে জিনিসটা না, ওই যে উপরের জিনিসটাকে বলা হয় কোষ দেহ। এগুলোকে কি বলে? কোষ দেহ। দেখো আদর্শ নিউরন হচ্ছে দুইটি অংশ, একটা হচ্ছে কোষ দেহ, একটা হচ্ছে প্রলম্বিত অংশ। এই যে উপরের পার্টটা, সেটাকেই বলা হয় কোষ দেহ, আর নিচের পার্টটাকে বলা হয় প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ কি? লম্বা জিনিসটা, তাই একে বলছে প্রলম্বিত অংশ। এগুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে এক্সন আর একটা কি? ডেনড্রাইট। এই নিচের পার্টটাকে কি বলা হয়? দেখো কোষ দেহ কোনটা? এই যে ভিতরেরটা, এই জায়গায় হচ্ছে কোষ থাকবে। আর ডেনড্রাইটটা কোনটা? এই যে লম্বা এই যে চিকন না প্রশাখা বের হয়েছে, প্রশাখাগুলোকে বলা হয় ডেনড্রাইট বলে। কি বলে? ডেনড্রাইটের আগে এই ভিতরের পার্টটাকে বলা হয় ডেনড্রন। এটা কি? কোষ দেহ। এই যে মাঝখানে যে জিনিসটা, সেটাকে বলা হয় কোষ দেহ। আর হচ্ছে এক্সন কোনটা তাহলে? এক্সন হচ্ছে এই যে নিচের দিকে যে লম্বা জিনিসটা, তাকে বলা হয় কি? এক্সন। বুঝা গেছে? এক্সনের মধ্যে কি থাকবে? এরা কেমন? বহুভুজাকৃতি না? একটা এরকম, একটা এরকম, তাই এটাতে বহুভুজাকৃতি, কিন্তু নিউক্লিয়াস থাকবে। কোষের মধ্যে তো অবশ্যই নিউক্লিয়াস থাকবে। এই যে এই জিনিসটাকে কি? নিউক্লিয়াস। এই পুরো জিনিসটাকে কোষ দেহ বলছে, এর ভিতরে জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস থাকবে। এই জায়গায় খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই যে দেখো নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল না থাকায় নিউরন বিভাজিত হতে পারে না। এটা খুবই ইম্পর্টেন্ট। সেন্ট্রিওল আমরা পড়ছি না? সেন্ট্রিওল হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে, কিন্তু এই জায়গায় সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল না থাকায় এরা বিভাজিত করতে পারবে না। এখন হচ্ছে আসবে ডেনড্রন কাকে বলে? ডেনড্রন চারদিকে শাখা প্রশাখা যুক্ত, কোষ দেহের চারদিকে। এই যে এটা আমরা পড়ছি না? এইটা কি ছিল? এটা হচ্ছে কোষ দেহ না? কোষ দেহের ক্ষেত্রে কোষ দেহের চারপাশে যে শাখা প্রশাখা ছিল, সেগুলোকে বলা হয় ডেনড্রন। সেগুলোকে বলা হয় ডেনড্রন। তারপরে ডেনড্রন থেকে যে শাখা প্রশাখা বের হয়, তাকে বলা হয় ডেনড্রাইট। তাকে কি বলে? তাকে বলা হয় ডেনড্রাইট। আবার হচ্ছে ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, তাকে বলা হয় এক্সন। কি? এই যে নিউরনের কোষ দেহ একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে। এই যে এটা কি? এটা হচ্ছে এক্সন না? এক্সনের সাথে তো আরেকটা ডেনড্রাইট, এই মাথাটা তো যুক্ত হবে না, আরেকটা নিউরনের ক্ষেত্রে এই ডেনড্রাইটটা যুক্ত হবে, তখন তাদেরকে বলা হয় এক্সন। এক্সনের সাথে কোনটা যুক্ত হবে? আরেকটা স্নায়ুকোষ বা নিউরনের ডেনড্রাইট যুক্ত হবে। এক্সনের সাথে একটার মাথার পর একটা যুক্ত হবে, এভাবে যুক্ত হয়। বুঝা গেল? তাহলে
তাদেরকে বলা হয় এক্সন। একটি নিউরনের পর একটি মাত্র এক্সন থাকে। এখন দুইটি নিউরন পরপর প্রথমটি এক্সন পরেরটি ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠিত হয়, তাদেরকে বলা হয় সিন্যাপস বলে। তাদেরকে কি বলে? সিন্যাপস বলে। তারপর সিন্যাপসের মধ্য দিয়ে একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয়। স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পৌঁছায়। আমরা জানি কি স্নায়ু টিস্যুই তো আমাদের মস্তিষ্ক থেকে সব জিনিস উদ্দীপনা গ্রহণ করবে, মস্তিষ্কে আসবে, শেষ মস্তিষ্ক তাতে সাড়া প্রদান করে। তাহলে বোঝা গেছে এই জায়গায় হচ্ছে স্নায়ু টিস্যুটা আমাদের পরীক্ষায় আসবে। স্নায়ু টিস্যুর চিত্রটা আমাদের দিতে হবে। স্নায়ু টিস্যুর ক্ষেত্রে এটা কি কোষদেহ, কোষদেহের বাইরে যে শাখা প্রশাখা থাকে সেগুলোকে বলা হয় ডেনড্রন। আবার নিচের দিকে যে প্রলম্বিত অংশ তাদেরকে বলা হয় এক্সন। এক্সনের পাশে যে প্রলম্বিত অংশ থাকে সেগুলোকে বলা হয় এক্সন প্রান্ত। বোঝা গেছে? সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এক্সন কোনটা? এই যে ডেনড্রন হচ্ছে চারদিকে শাখা প্রশাখা থাকবে, ক্ষুদ্র প্রলম্বিত অংশ। আর ডেনড্রাইটের সাথে যেটা যুক্ত থাকে তাকে বলা হয় এক্সন। বুঝা গেল? আর সিনাপস কোনটা? সিনাপসটা আসবে, সিনাপস হচ্ছে একটা এক্সন আরেকটার ডেনড্রাইট পরস্পর যুক্ত হয়ে, দেখো দুইটি নিউরনের প্রথমটির এক্সন পরেরটি ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠন করে। এটা কি এক্সন না? অপর আরেকটি নিউরনের যদি আমাদের ডেনড্রাইট যুক্ত হয় তখন সিনাপস মানে কি? সিন্যাপস হলো ডেনড্রন প্লাস এক্সন। বোঝা গেছে? অন্য আরেকটির এরা হচ্ছে কি করবে? স্মৃতি সংরক্ষণে ভূমিকা রাখবে। শেষ, আমাদের চ্যাপ্টার শেষ। আর এই জায়গার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আসেই না বলা গেলে, আমরা তো আগেই পড়ছিলাম মরফোলজি মানে কি? অঙ্গসংস্থান। আর এক্সটার্নাল মরফোলজি মানে কি? বহি অঙ্গসংস্থান বিদ্যাকে বলা হয় মরফোলজি। এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম। পরিপাকতন্ত্র যেগুলো হচ্ছে পরিপাকের সাথে রিলেটেড, এই পরিপাকতন্ত্রের সাথে রিলেটেড পৌষ্টিক নালী, পৌষ্টিকতন্ত্র সেগুলো। শ্বসনতন্ত্র কোনগুলো? যেগুলো হচ্ছে শ্বসন কাজের সাথে রিলেটেড থাকবে, শক্তি উৎপাদন করবে, শ্বসনতন্ত্রের সাথে যারা রিলেটেড থাকবে সবগুলো হচ্ছে শ্বসনতন্ত্র। স্নায়ুতন্ত্র কোনগুলো? যে বাইরের ভিতরের উদ্দীপনা গ্রহণ করে, কোনো প্রতিক্রিয়া ছাড়াই এদের কাজ পরিচালনা করবে। স্নায়ুতন্ত্রের একটি অংশ আছে অনৈচ্ছিক পেশির কাজগুলো এরা নিয়ন্ত্রণ করে থাকে। স্নায়ুতন্ত্র মানে কি? নার্ভাস সিস্টেম। স্নায়ু বিভিন্ন ধরনের উদ্দীপনা, ব্রেনের সাথেই তো আমাদের স্নায়ুগুলো রিলেটেড, করটিক স্নায়ু সেগুলা। আর রেচনতন্ত্র কোনগুলা? রেচনতন্ত্র হচ্ছে যেগুলো নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ তৈরি করে, সেগুলোকে বলা হয় রেচনতন্ত্র। এগুলোর উদাহরণ কী কী আছে? বৃক্ক, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী ইত্যাদি। আর জননতন্ত্র কোনগুলো? যেগুলো হচ্ছে জনন কাজের সাথে রিলেটেড, যেমন গ্যামেট সৃষ্টি করবে, শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করবে। আর ত্বক কি? ত্বক হচ্ছে আমাদের যে বাইরের দিকে আচ্ছাদনকারী আবরণ থাকে তাদেরকে বলা হয় ত্বক। আর অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালীবিহীন গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কী গঠন করে? খুবই ইম্পর্ট্যান্ট, এটা দাগায় রাখো। হরমোন তৈরি করে। অন্তঃক্ষরা গ্রন্থি কী তৈরি করবে? হরমোন তৈরি করবে। শেষ। আর এগুলো আমাদের আসবেই না, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য। তাহলে আমাদের এই মাধ্যমে আমরা আমাদের চ্যাপ্টার শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।